সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ডক্টর বকুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজ তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণের উপর দ্বিতীয় ক্লাস নিয়ে আমি আজকে আলোচনা শুরু করছি। জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এটা আমার দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসে আমি আলোচনা করব বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম কি, ইকোসিস্টেমের উপাদানসমূহ আলোচনা করো। তারপর আলোচনা করব ইকোলজিক্যাল পিরামিড। তাহলে প্রথমে আসো, বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। ইকোসিস্টেম কি, ইকোসিস্টেমের উপাদানসমূহ আলোচনা করো। ইকোসিস্টেম হচ্ছে কোনো স্থানের জীব সম্প্রদায় ও এদের পরিবেশ, মানে জীব সম্প্রদায় এবং তার নিজস্ব যে পরিবেশ, ওর কথা বলা হচ্ছে। এ পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার গতিময় পদ্ধতিকে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম বলে। মানে একটি সম্প্রদায়ে যে সমস্ত জীব রয়েছে, একটি স্থানে যে সমস্ত জীব রয়েছে, ওই জীবের একটা সম্প্রদায় রয়েছে। জীব সম্প্রদায় নিয়ে তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছি। এই জীব সম্প্রদায়ের প্রতিটি সদস্যরা তারা নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে নিজের সাথে, যেমন নিজেদের মধ্যে বলতে কি আমি তুমি, আর পরস্পরের মধ্যে যেমন ধরো আমার সাথে তোমার সাথে, এই যে পরস্পরের সাথে যে ক্রিয়া বিক্রিয়ার যে গতিময় পদ্ধতি, এটা হচ্ছে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। ঠিক আছে, জড় ও জীব পদার্থ নিয়ে বা জীব উপাদান নিয়ে একটি ইকোসিস্টেম গঠিত হয়। মানে কি, এখানে সজীব উপাদান থাকে, আবার তোমার অজীব উপাদানও থাকে। কথা বুঝছো? তাহলে ইকোসিস্টেমের উপাদানসমূহ আমরা একটু এক নজরে দেখে নিই। ইকোসিস্টেমের উপাদান দেখো, ইকোসিস্টেম দুটি ভাগে বিভক্ত। আমরা বলেছি জড় এবং জীব। এখানে জড় বলতে অজীব পদার্থ, যেটা মানে সজীব নয়। তাহলে দুই ধরনের, একটা হচ্ছে অজীব আর একটা সজীব উপাদান। অজীব উপাদানের মধ্যে জৈব, অজৈব, ভৌত তিনটিই রয়েছে। কেমন? অজৈব পদার্থের মধ্যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, হ্যাঁ, মৌলিক পদার্থ যেমন ধরো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো যৌগিক পদার্থ, লবণ, পানি, এগুলো। আর জৈব পদার্থ বা জৈব উপাদানের মধ্যে রয়েছে প্রোটিন, লিপিড, শর্করা ইত্যাদি। আর ভৌত যেটা ফিজিক্যাল যে এলিমেন্ট, সেটা হচ্ছে আবহাওয়া। এবার আসে সজীব উপাদান। সজীব উপাদান যেটা, হ্যাঁ, সজীব বা জীব উপাদান, এটাকে ভাগ করা হয়েছে তিনটি ভাগে: উৎপাদক, খাদক এবং বিয়োজক। হ্যাঁ, এখানে খাদক যেটা, খাদক মূলত তিন ধরনের হয়: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। অনেক সময় টারশিয়ারি যেটা, সেটাই সর্বোচ্চ খাদক হিসেবে আবার কাজ করে। তাহলে আমরা চার ধরনের খাদকের কথাই মনে রাখবো: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং সর্বোচ্চ খাদক। ঠিক আছে, আমাদের সিলেবাসে সজীব উপাদানগুলো নিয়ে উল্লেখ করা আছে। তাই আমি তোমাদের জন্য বাস্তুতন্ত্রের যে সজীব উপাদান রয়েছে, এগুলো আমি আলোচনা করছি। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলোর মধ্যে আমরা বলেছি কি কি: উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক কি? উৎপাদক হচ্ছে যে উৎপাদন করে, যে খাদ্য উৎপাদন করে। যেমন খাদ্যকে উৎপাদন করতে পারে সবুজ উদ্ভিদ, আমি তুমি কিন্তু পারি না, সবুজ উদ্ভিদ পারে। সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। পুকুর বা বিলের প্রধান উৎপাদক হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন কারা? যেটা পুকুরের মধ্যে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ যেগুলো, এগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। যেমন ধরো, এই উদাহরণগুলো একটু খেয়াল করবা: স্পিরুলিনা, অ্যান্ডোরিনা, প্যান্ডোরিনা। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসে। নিম্নের কোনটি ফাইটোপ্ল্যাঙ্কটন? হ্যাঁ, এই তিনটে নাম মুখস্থ করো। বইতে যা আছে, বইয়ের বাইরে পড়ার দরকার না। বইতে যেগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো থেকেই তোমার এমসিকিউ হবে। ঠিক আছে, এই ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ, যেমন স্পিরুলিনা, অ্যান্ডোরিনা, প্যান্ডোরিনা ইত্যাদি। আর সবুজ উদ্ভিদ তো খাবার তৈরি করে, আমরা জানি কীভাবে, সালোকসংশ্লেষণের মাধ্যমে। সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। এবার আসো খাদক। খাদক কি? যে খায় সে তো খাদক। তার মানে কি, সে কী খায়? যারা উৎপাদক তাদেরকে খায়। কেমন? তাহলে উৎপাদক খেয়ে যারা বেঁচে থাকে তারাই খাদক। খাদক হলো প্রাণীকুল। যেমন আমরা কিন্তু খাবার তৈরি করতে পারি না, আমরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। পুকুরের জুপ্লাঙ্কটন কারা? ক্ষুদ্রাকায় প্রাণী। ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণীগুলো পুকুরে থাকে, এরা হচ্ছে জুপ্লাঙ্কটন। যেমন সাইক্লপস, সাইপ্রিস, ডেফনিয়া ইত্যাদি। কেমন? এইগুলো হচ্ছে জুপ্লাঙ্কটন। তাহলে পুকুরের জুপ্লাঙ্কটনগুলো সরাসরি ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে থাকে।
ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো থাকে মানে উৎপাদক যেগুলো থাকে বা ফাইটোপ্ল্যাঙ্কটন হিসেবে তো আমরা উৎপাদক হিসেবে তো ফাইটোপ্ল্যাঙ্কটনকে আমরা বলেছি পুকুরে, কেমন? এই ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে থাকে কে? জুপ্ল্যাঙ্কটন। তাই জুপ্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদক। তাহলে আমরা খাদক প্রাথমিক, সেকেন্ডারি, টারশিয়ারি, তিনটা খাদকের কথা বলছি। আবার টারশিয়ারিটি কিন্তু তোমার সর্বোচ্চ খাদক হিসেবে কাজ করে। তাহলে প্রাথমিক খাদক হচ্ছে কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন যারা খায় তারা প্রাথমিক খাদক। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন কারা খায়? জুপ্ল্যাঙ্কটন যারা, তারা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনদের খেয়ে থাকে। তাই জুপ্ল্যাঙ্কটন হচ্ছে প্রাথমিক খাদক। তারপরে দেখো এখানে জুপ্ল্যাঙ্কটনের উদাহরণগুলো মুখস্থ রাখবা। সাইক্লপস, সাইপ্রিস, ড্যাফনিয়া। আচ্ছা, তিতপুটি, মলা, খলিশা, এই যে ছোটো ছোটো যে মাছগুলো, এরা আবার সেই জুপ্ল্যাঙ্কটনদের খেয়ে থাকে, যার কারণে এরা হচ্ছে যে সেকেন্ডারি খাদক। তাহলে সেকেন্ডারি খাদক কারা? তিতপুটি, মলা, খলিশা ইত্যাদি। এমসিকিউ খেয়াল রেখো। তারপরে এই ছোটো ছোটো মাছদেরকে আবার খায় কে? গজার, শোল, বোয়াল, চিতল, এরা আবার এই ছোটো ছোটো মাছদেরকে খাচ্ছে। কাদেরকে? তিতপুটি, মলা, খলিশা যারা, এদের খেয়ে থাকে। তাই এরা হচ্ছে টারশিয়ারি খাদক, কেমন? হ্যাঁ, আচ্ছা। আবার মাছরাঙা, বক, এরাও কিন্তু টারশিয়ারি খাদক হতে পারে। কথা বুঝছো? এরা এই মাছরাঙা, বক, এরাও কিন্তু টারশিয়ারি খাদক হতে পারে। আবার এরা আবার সর্বোচ্চ খাদক হিসেবে দ্বারা পরিগণিত হয়। যেমন তোমরা পরের চিত্রে একটু খেয়াল করো যে এখানে দেখানো হচ্ছে পুকুরের একটি শক্তি পিরামিডে বিভিন্ন প্রকার খাদকে তোমরা দেখো উৎপাদক, একে সর্বনিম্ন স্তরটা উৎপাদক, এদের খাচ্ছে কে? প্রাইমারি খাদক। এরও চিহ্ন দিয়ে দেখো প্রাইমারি খাদক খাচ্ছে। প্রাইমারি খাদক যারা, এদের খাচ্ছে কে? সেকেন্ডারি খাদক। সেকেন্ডারি খাদক যারা, এদের খাচ্ছে কে? সর্বোচ্চ খাদক যে টারশিয়ারি খাদক, এরা, কেমন? তাহলে এটা হচ্ছে যে আমরা এই যে বললাম, এই হচ্ছে বিভিন্ন খাদকের যে প্রকারভেদগুলো, তাদের বিভিন্ন স্তর অনুযায়ী খাদকের স্তর বিন্যাসটা আমি দেখালাম, যে প্রাথমিক খাদক, সেকেন্ডারি খাদক এবং টারশিয়ারি খাদক, কেমন? এরপর আসো বিয়োজক। বিয়োজক হচ্ছে যে ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানের মৃত জীবদেহ বা দেহাংশ পচিয়ে, মানে ইকোসিস্টেমের মধ্যে যারা বসবাস করে তাদের মৃত কোনো জীবদেহ বা দেহাংশ পচিয়ে জৈব ও অজৈব পদার্থের উপর রূপান্তর করে থাকে কিছু কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক। ধরো কোনো একটা জীব মারা গেল, মারা যাওয়ার পর সে মাটিতে পড়ে গেল বা মাটিতে পুঁতে রাখা হলো, তখন কী হয়? সে আস্তে আস্তে পচে যায়। তো এদেরকে পচার কাজ, পচিয়ে কী করে? পচায় জৈব অজৈব পদার্থ তৈরি করে। এই পচার কাজটা করে কি? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। যার কারণে এই ব্যাকটেরিয়া ছত্রাক হলো বিয়োজক। যেহেতু তারা জৈব অজৈব পদার্থে রূপান্তর করে, মানে কি ট্রান্সফার করে, এই জন্য এদেরকে ট্রান্সফরমারও বলা হয়। কথা বুঝছো? এখন তারা কি করে? এই মৃত জীবের জৈব পদার্থ খেয়ে থাকে। মৃত জীবের জৈব পদার্থটা তারা খেয়ে থাকে, যার কারণে এদেরকে স্যাপ্রোফাজ বলা হয়। আবার তারা এর থেকে আবার পুষ্টি শোষণ করে নেয়, হ্যাঁ, যার কারণে এদেরকে আবার স্যাপ্রোট্রফসও বলা হয়। তাহলে তোমরা স্যাপ্রোফাজ এবং স্যাপ্রোট্রফসটা একটু খেয়াল করো, যে এই যে ব্যাকটেরিয়া ছত্রাকের কথা বললাম, এরা কি করে? মৃত জৈব বস্তুতে হজমকারী এনজাইম নিঃসৃত করলে ফলে দেহের বাইরেই খাদ্য হজম হয়। তখন এরা কি করে জানো? তখন এরা তোমার ওই খাদ্য শোষণ করে সেটা দেহে গ্রহণ করে। এই জন্য এরা হচ্ছে স্যাপ্রোট্রফস। কথা বুঝছো? তাহলে স্যাপ্রোফাজ, এটা খেয়াল রেখো। কথা বুঝছো? হ্যাঁ। তারপরে আসো যে উৎপাদক। উৎপাদক, সেখানে বলছে যে উৎপাদক থেকে বিভিন্ন জীব স্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির যে প্রবাহ, এই উৎপাদক, খাদক, বিয়োজক, এই যে উৎপাদক থেকে বিভিন্ন জীব স্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির যে প্রবাহ, এই প্রবাহকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখানে কিছু টার্ম দেওয়া আছে, এগুলো তোমরা মুখস্থ করার জন্য। খাদ্য শৃঙ্খল কী, ট্রফিক লেভেল কী, খাদ্যজাল বা ফুড ওয়েব কী, হ্যাঁ, ফুড চেইন হচ্ছে খাদ্য শৃঙ্খল, খেয়াল রেখো। আর মানসরোগ, মানে এই কয়েকটা পয়েন্ট দিলে মুখস্থ রাখার জন্য। তাহলে উৎপাদক থেকে বিভিন্ন জীব স্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। তাহলে উৎপাদক থেকে শুরু করে একেবারে টারশিয়ারি পর্যন্ত এই যে খাদ্য শক্তির যে প্রবাহ, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর খাদ্য শৃঙ্খলে বিভিন্ন খাদ্যস্তরকে ট্রফিক লেভেল বলে। বিভিন্ন খাদ্যস্তরকে, সেটা উৎপাদক হতে পারে, খাদক হতে পারে, বিয়োজক হতে পারে, আবার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হতে পারে, যেটাই হোক, প্রত্যেকটা স্তর হচ্ছে যে ট্রফিক লেভেল।
প্রকৃতির যে কোনো ইকোসিস্টেমে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত থাকে, যাদেরকে বলা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্যজাল। মানে একটা ইকোসিস্টেমে তো একাধিক খাদ্য শৃঙ্খল থাকে, প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে যুক্ত থাকে, এটি হচ্ছে ফুড ওয়েব বা খাদ্যজাল। মানে কি এটা ওর সাথে এর সাথে এভাবে পরস্পর তারা জড়িয়ে একটা জালের মতো সৃষ্টি করে থাকে, এটাকে বলা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্যজাল। আর মানুষ সর্বভোগ প্রাণী, এরা সব কিছুই খায়। কেমন? তারপরে ধরো এবার আমরা কয়েকটি খাদ্য শৃঙ্খল নিয়ে বলি। এই খাদ্য শৃঙ্খল 3টা খাদ্য শৃঙ্খল দেওয়া আছে, 3টা খাদ্য শৃঙ্খল তোমরা মুখস্থ করে ফেলবে। এমসিকিউতে থাকে নিম্নে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। হ্যাঁ, যে কোনো একটা গ্যাপ দিয়ে দিবে যে এই জায়গায় কোনটা বসবে, অথবা হতে পারে যে একটা পুকুরের কোনটি পুকুর সাইডে দেখো আমি উৎপাদক, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টার্সিয়ারি খাদক দিয়ে পাশে পরিবেশ দিয়েছি। পরিবেশটা হচ্ছে কোনটা কোন জায়গার খাদ্য শৃঙ্খল, একটা পুকুরের খাদ্য শৃঙ্খল, 2 সমুদ্রের খাদ্য শৃঙ্খল, 3 স্থল পরিবেশের খাদ্য শৃঙ্খল। অনেক সময় আসে এমসিকিউতেও আসতে পারে বা এক নাম্বারের জন্য আসতে পারে যে পুকুর বা বিলের খাদ্য শৃঙ্খল কোনটি, সমুদ্রের খাদ্য শৃঙ্খল কোনটি, স্থল পরিবেশের খাদ্য শৃঙ্খল কোনটি, এভাবে আসতে পারে। অথবা খাদ্য শৃঙ্খল তুলে দিয়ে মাঝখানে যে কোনো একটা গ্যাপ দিয়ে বলবে যে খালি স্থানে কোনটি বসবে, খালি স্থানে শূন্যস্থানে সঠিক এইটি বসিয়ে, সঠিক শব্দটি বসিয়ে বা সঠিক অপশানটি বসিয়ে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করে এভাবে আসতে পারে। তাহলে দেখো, পুকুরে খাদ্য শৃঙ্খল, প্রথম ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উৎপাদক, প্রাথমিক খাদক জুপ্ল্যাঙ্কটন, সেকেন্ডারি খাদক হচ্ছে ছোটো মাছ যেমন মলা, তিতপুটি, খলিশ এইগুলো। তারপর টার্সিয়ারি খাদক শোল, গজার, বোয়াল বা মাছরাঙা, বক হতে পারে। এইটা হচ্ছে যে তোমার পুকুরের খাদ্য শৃঙ্খল। আর সমুদ্রের খাদ্য শৃঙ্খল ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ছোটো মাছ এবং হাঙ্গরটা সবার উপরে থাকবে। এবং স্থল পরিবেশ হচ্ছে সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ, বাজ পাখি, এটা হচ্ছে স্থল পরিবেশের খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খল 3টা টাটকা মুখস্থ তোমাদের করতে হবে। কেমন? এবার আসো নেক্সট কোশ্চেন, ইকোলজিক্যাল পিরামিড কি, বিভিন্ন প্রকার ইকোলজিক্যাল পিরামিডের বর্ণনা দাও। ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে যে বিভিন্ন ইকোসিস্টেম, আমরা বলেছি যে অনেকগুলো ইকোসিস্টেম থাকে, এই ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত যে পিরামিড, ইকোসিস্টেমের যে খাদ্য শৃঙ্খলগুলো রয়েছে, আমরা তো বলছি খাদ্য শৃঙ্খল সম্পর্কে বলেছি, ফুড চেনের কথা বলেছি, তারপর ইকোসিস্টেমের কথা বলেছি। তাহলে এই ইকোসিস্টেমে যে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল রয়েছে, তাদের বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির যে নকশা, মানে বিন্যাসটা এমনভাবে হবে যে এটা দেখতে একটা পিরামিডের মতো, এই নকশাটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড 3 প্রকার হতে পারে: সংখ্যার পিরামিড, জীব ভর বা বায়োমাসের পিরামিড, আরেকটা হবে শক্তির পিরামিড। কেমন? তাহলে প্রথমটা কি? সংখ্যার পিরামিড। সংখ্যার পিরামিডটা কি? কোনো ইকোসিস্টেমে খাদ্যস্তরে জীবের সংখ্যাভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য, কোনো ইকোসিস্টেমের খাদ্যস্তরে বিভিন্ন খাদ্যস্তর আছে, উৎপাদক, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টার্সিয়ারি খাদক, এবং বিভিন্ন খাদ্যস্তরের জীবের সংখ্যাভিত্তিক সম্পর্ক, যে উৎপাদক যদি 10টা হয়, দেখা যায় খাদক হচ্ছে যে 5টা, তাই খাদক প্রাইমারিতে 5টা, সেকেন্ডারিতে 3টা, টার্সিয়ারিতে যে 1টা, মনে হতে পারে। এই যে বলানো হচ্ছে যে খাদ্যস্তরে জীবের সংখ্যাভিত্তিক যে সম্পর্ক, এটা দেখানোর জন্য এটাকে একটা নকশা আকারে যদি আমরা দেখি, তাহলে সেটা হবে সংখ্যার পিরামিড। তৃণভূমির একটি নির্দিষ্ট এলাকায় জন্মানো উদ্ভিদের সংখ্যার তুলনায় ওই তৃণসমূহের উপর নির্ভরশীল প্রাথমিক খাদকের সংখ্যা কম হবে। তাহলে তৃণভূমির একটি নির্দিষ্ট জন্মানো উদ্ভিদের তুলনায় ওই তৃণসমূহের উপর নির্ভরশীল প্রাথমিক খাদকের সংখ্যা কম হবে। তাহলে তৃণভূমিতে যেটা তার উপর নির্ভরশীল বলা হচ্ছে, আমরা যে তৃণভূমির ক্ষেত্রে আমরা তোমাদের একটা এই দেখিয়ে আসছিলাম, মনে আছে কিনা খেয়াল করো, যে তৃণভূমির ক্ষেত্রে বলছিলাম এই যে স্থলজে এটা আমরা 3 প্রকারের খাদ্য শৃঙ্খলের কথা দেখাইছিলাম। এর মধ্যে তোমরা খেয়াল করতে পারছো কিনা দেখো, যে স্থল পরিবেশের যে খাদ্য শৃঙ্খল, তৃণভূমির প্রথম উৎপাদকটাকে সবুজ উদ্ভিদ, তারপরে প্রাথমিক খাদকটা ছিল ঘাস ফড়িং, তারপর সেকেন্ডারি খাদকটা কী ছিল? ব্যাঙ, মনে পড়ে? তারপর টার্সিয়ারি খাদকটা কী ছিল? বাজ পাখি। তাহলে সেই হিসেবে তুমি খেয়াল করে দেখো যে বলা হচ্ছে যে এই তৃণভূমির একটি নির্দিষ্ট এলাকায় জন্মানো উদ্ভিদের সংখ্যার তুলনায় ওই তৃণসমূহের উপর নির্ভরশীল প্রাথমিক খাদকের সংখ্যা কম হবে, আস্তে আস্তে উপরের দিকে কমে যাবে। সেকেন্ডারি খাদকের তুলনায় টার্সিয়ারি খাদ্যের সংখ্যা আরও কম হবে, সর্বোচ্চ খাদ্যের সংখ্যা সবচেয়ে কম হবে। মানে যত উপরের দিকে যাবে এত খাদকের সংখ্যা কমে যাবে। সংখ্যার পিরামিডের প্রতিটি খাদ্যস্তরে জীবের সংখ্যা দেখানো হয়। যেমন ধরো কীভাবে হয়, আমরা পাশে পরবর্তী স্লাইডে আমরা দেখি। দেখো, তৃণভূমি একটি সংখ্যার পিরামিড।
উৎপাদক সবুজ উদ্ভিদগুলো, দেখো অনেকগুলো সবুজ উদ্ভিদ, কেমন। তারপরে এদের উপর নির্ভরশীল যারা, তারা হচ্ছে প্রাইমারি খাদক। প্রাইমারি খাদকের সংখ্যা দেখো 1 2 3 4টা। এরপরে সেকেন্ডারি খাদকের সংখ্যা দেখো 3টা, টারশিয়ারি খাদক দেখো 2টা, সর্বোচ্চ খাদক দেখো 1টা। খেয়াল করছো? তাহলে এটা হচ্ছে সংখ্যার পিরামিড। তারপরে নেক্সট আমরা আসি জীবভর বা বায়োমাস এর পিরামিড। জীবভর বা বায়োমাস। বায়োমাসটা কি? বায়োমাস হলো কোনো একটি ইকোসিস্টেমে একটি নির্দিষ্ট সময়ে অবস্থিত সকল জৈব বস্তুর মোট ভর বা মোট পরিমাণে হিসাব। মানে একটি ইকোসিস্টেমে একটা নির্দিষ্ট সময়টা নির্দিষ্ট থাকবে, সেটা 1 বছর 6 মাস এমন নির্দিষ্ট সময় থাকবে। এই নির্দিষ্ট সময়ে ওই ইকোসিস্টেমে যতগুলো ওই একটা নির্দিষ্ট সময়ে ওই ইকোসিস্টেমে অবস্থিত সকল জৈব বস্তু, যতগুলো জৈব বস্তু আছে, এই জৈব বস্তুগুলো সবগুলো মোট ভর বা মোট পরিমাণের যে হিসাব, সেটা হচ্ছে বায়োমাস। অর্থাৎ জীবজ পদার্থের মোট শুষ্ক ওজন হলো বায়োমাস। কোনো একটি ইকোসিস্টেমের খাদ্য স্তরগুলো বায়োমাস নির্ণয় করে এদের ফলাফল দিয়ে অঙ্কিত রৈখিক চিত্রকে বায়োমাসের পিরামিড বলে। বায়োমাস নির্ণয় করে মানে তার মোট ভর বা মোট পরিমাণটা নির্ণয় করে যে রেজাল্টটা আমি পাবো, ওটাকে যদি আমি কোনো রৈখিক চিত্র দিয়ে যদি আমি এটাকে চিহ্নিত করি, সেটা হবে বায়োমাসের পিরামিড। উদাহরণ হিসেবে দেখো যে একটি বৃক্ষের বায়োমাস এর উপর নির্ভরশীল পাখির বায়োমাস হতে বেশি। আবার পাখিগুলোর বায়োমাস তাদের উপর নির্ভরশীল পরজীবী পোকামাকড়গুলো বায়োমাস অপেক্ষা বেশি। তার মানে কি, বায়োমাসের পিরামিডে প্রতিটি খাদ্য স্তরে মোট বায়োমাসের পরিমাণটাই দেখানো হয়। কেমন, আমরা পরবর্তী চিত্রে একটু দেখো যে পরবর্তী চিত্রে তোমরা দেখো বায়োমাসের পিরামিড। উৎপাদক একটা, কেমন উৎপাদক, এটার উপর নির্ভরশীল যে কে শাকাশী প্রাণী, যেটা বৃক্ষের উপর নির্ভরশীল পাখি। তার উপর নির্ভরশীল এই পাখির উপর নির্ভরশীল কি মাংসাশী প্রাণী। তাইলে এখানে কথাটা আমার কি বলা হয়েছিল যে একটি বৃক্ষের বায়োমাস তার উপর নির্ভরশীল পাখির বায়োমাস হতে বেশি। আবার পাখিগুলোর বায়োমাস হবে তার উপর নির্ভরশীল পরজীবী পোকামাকড়গুলোর বায়োমাস অপেক্ষা বেশি। কথাটা তোমরা খেয়াল করছো? তাহলে এই কথা অনুসারে এই পিরামিডটা মনে বুঝতে বেশি সমস্যা হবে না। তারপর নেক্সট আসো শক্তির পিরামিড। শক্তির পিরামিড হচ্ছে শক্তির একটা প্রবাহ হয় একটি ইকোসিস্টেমের নির্দিষ্ট এলাকাতে এবং নির্দিষ্ট সময়কালে বিভিন্ন খাদ্য স্তরের জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তির হিসাব অনুযায়ী অঙ্কিত নকশাকে শক্তির পিরামিড করে। তাহলে শক্তির পিরামিড বলা হয় কোনটাকে, যে ইকোসিস্টেমে নির্দিষ্ট এলাকাতে এবং নির্দিষ্ট সময়কালে, তাহলে এলাকাটা নির্দিষ্ট, সময়টাও নির্দিষ্ট, তখন বিভিন্ন খাদ্য স্তরের জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তি, মানে কতটুকু শক্তি এখানে কনজিউম হচ্ছে, এই টোটাল এই শক্তি অনুযায়ী একটা নকশা তৈরি করা হয়। এটা হচ্ছে শক্তির পিরামিড। সাধারণত কোনো ইকোসিস্টেমে 1 বর্গমিটার এলাকা এবং 1 বছর সময়কালের মানে স্থানটা হচ্ছে 1 বর্গমিটার এবং সময়টা হচ্ছে 1 বছর। এই 1 বছর সময়কালের একক হিসেবে ব্যবহৃত শক্তির হিসাব করা হয়। কেমন, নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শক্তি ব্যবহৃত হবে, এটাই হচ্ছে যে মূলত এই ব্যবহৃত শক্তিটাই হচ্ছে একক হিসেবে ব্যবহৃত হয়। কোনো ইকোসিস্টেমের 1 বর্গমিটার এলাকায় 1 বছর সময়কালে প্রথম খাদ্যস্তরের জীব তথা উৎপাদক, প্রথম খাদ্যস্তরে কী থাকে, উৎপাদক, যে পরিমাণ শক্তি সংগ্রহ করে তার দ্বিতীয় স্তরের জীব কর্তৃক সংগৃহীত শক্তি থেকে বেশি। তাহলে দ্বিতীয় স্তরে যারা থাকবে তাদের কর্তৃক সংগৃহীত যে পরিমাণ শক্তি, এর থেকে বেশি শক্তি হবে উৎপাদকের কাছে। আবার দ্বিতীয় স্তরের জীব কর্তৃক সংগৃহীত শক্তি তৃতীয় স্তরের জীব কর্তৃক সংগৃহীত শক্তি থেকে বেশি হবে। আবার চতুর্থ স্তরের জীবের সবচেয়ে কম শক্তি ব্যবহার করে। কথা বুঝছো? তাহলে এখানে আস্তে আস্তে তুমি দেখো যত উপরের দিকে যাচ্ছ এত শক্তি ব্যবহারের পরিমাণ কমে যাচ্ছে। শক্তির পিরামিডে প্রতি খাদ্যস্তরে বায়োমাসে শক্তির পরিমাণ নির্দেশ করে। কেমন, তাহলে আমরা পাশে একটা চিত্র লক্ষ্য করি। দেখো এখানে দুটো চিত্র, একটা বামে একটা ডানে। বামে হচ্ছে শক্তির পিরামিড, এটা পুকুরে, আর ডানেও শক্তির পিরামিড, এটা সমুদ্রে। তোমরা খেয়াল করে দেখো যে উৎপাদক পুকুরের যেটা বামে, উৎপাদকের পর আস্তে আস্তে শক্তির ব্যবহার কিন্তু কমে যাচ্ছে। উৎপাদকের পর প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদক একটা। আর সমুদ্রের দেখো প্লাঙ্কটন, অনেকগুলো প্লাঙ্কটন, হ্যাঁ। এরপর ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান, এটা হচ্ছে জুপ্লাঙ্কটনদের খাচ্ছে হেরিং মাছ হচ্ছে যে, হ্যাঁ, এই হেরিং মাছদেরকে খাচ্ছে ম্যাকিরেল মাছ, হাঙ্গর, এইগুলো। কথা বুঝছো? এরা হচ্ছে যে সর্বোচ্চ খাদক। হ্যাঁ, তাইলে শক্তির প্রবাহ শক্তির পিরামিডে যত উপরের দিকে যাবে স্তরে, ততই শক্তির
এটা কমে যাবে, ব্যবহারটা কমে যাবে। কেমন? তা আজকে আমরা এই দুটো কোশ্চেন আলোচনা ছিল, এই দুটো কোশ্চেন আলোচনা করলাম। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, মনোযোগ দিয়ে দেখবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।